প্রিয় দর্শক, করোনা মহামারীকালীন এনটিভির বিশেষ আয়োজন কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই অনুষ্ঠানে আমরা করোনা ভাইরাসের যে প্রভাব দেশ এবং বিদেশে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আর আলোচনায় আমাদের সাথে যুক্ত থাকেন দেশের এবং দেশের বাইরে থেকে অতিথিরা। আজকে আমাদের সাথে যুক্ত থাকবেন দুজন অতিথি, একজন কানাডা থেকে এবং আরেকজন রয়েছেন আমাদের স্টুডিওতে। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে থাকবেন ডাক্তার আবু ইউসুফ ফকির, তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। এছাড়া কানাডা থেকে যুক্ত থাকবেন ডক্টর মোর্শেদ, তিনি আছেন প্রোগ্রাম হেলথ প্যারাসাইটোলজি কানাডাতে, সেইখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমি প্রথমেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজকে, সেই আলোচনাগুলোর আগে আমি একটু তথ্য জানিয়ে দিতে চাই আমাদের অতিথিদের কাছে এবং দর্শকদের সাথে। এখন পর্যন্ত যে করোনার চিত্র আমরা প্রতিদিনই জানিয়ে থাকি, সেই চিত্রটি প্রথমে আমরা শুরু করতে চাই। আমাদের যে বাংলাদেশের সর্বশেষ চিত্র, সেটি হচ্ছে গতকাল মঙ্গলবার 24 ঘন্টায় মারা গেছে 35 জন এবং এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 মৃত্যুর সংখ্যা 4316 জন। শনাক্ত হয়েছেন গতকালকে 1950 জন, আর গতকালকে নমুনা পরীক্ষা করা হয়েছিল 12,209টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যেটি উল্লেখযোগ্য বিষয় যে শনাক্তের যে হার, সেটি আমরা দেখছি যে কিছুটা কমতে শুরু করেছে এবং গতকালকে সেই শনাক্তের হার ছিল 15.97। আর এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-19 রোগীর সংখ্যা 3,24,946 জন, তবে এর মধ্যে সুস্থ হয়েছেন 2,08,177 জন। আর সারা বিশ্বের চিত্রটি একটু জানিয়ে রাখি। এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন 2,59,739 জন, মারা গেছেন 8,61,289 জন। তো এই চিত্রগুলো জানিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি এই কারণে যে আসলে সারা বিশ্বে যে করোনার যে সার্বিক চিত্র, সেই সম্পর্কে একটু ধারণা নেওয়া। আমি এখন একটু কথা বলতে চাই আমাদের স্টুডিওতে যিনি অতিথি হিসেবে রয়েছেন, ডাক্তার আবু ইউসুফ ফকির। এই যে করোনার চিত্র আমরা যেটি দেখছি বাংলাদেশে, এবং আমরা যেটি বললাম যে গতকালকে সংক্রমণের যে হার, শনাক্তের হার, সেটি ছিল 15.97। তো এই চিত্রটি কি আসলে সার্বিকভাবে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যার বিষয়টি কি আসলে তুলে ধরে কিনা? ধন্যবাদ মাকসুদ ভাই, ধন্যবাদ এনটিভিকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যে আসলে যে আপনি গত কয়েক মাসে লক্ষ্য করেছেন, আমাদের যে গ্রাফের চিত্রটি ছিল সেটা ছিল 22%, 23%, 24% পর্যন্ত উঠে গেছিলো। এখন কিন্তু একটা ডিকে ফেস, বিমান যেমন উপরে ওঠার পর নামে, আমাদের কিন্তু সেটা কিন্তু গত সপ্তাহখানেক যাবৎ কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে। সেটা এখন 15 আসছে, আশা করি 5-এ চলে আসলে তো আমরা মোটামুটি খুবই ভালো, এবং আমরা আশা করতেছি খুব সহজেই, খুব শর্ট টাইমেই হয়তো নেমে যাবে। এই নামাটা আরও দ্রুত হতো যদি সেই ক্ষেত্রে যদি আমরা করতাম যে 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 আমাদের যে বলা হয়েছে স্বাস্থ্যবিধিগুলা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্বাস্থ্যবিধিগুলা বলেছিল, সেইগুলো যদি আমরা মেনে চলতাম, তাহলে হয়তো যে রুগীর সংখ্যা এত বাড়তো না। এখন তো আসলে বলতে গেলে স্কুল ছাড়া আমাদের সব পরিবহন সেক্টর বলেন, যে অফিস বলেন, সবই কিন্তু আগের মতো যথারীতিতে চলতেছে এবং চলাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি, বিশেষ করে মাস্কটা অবশ্যই সবার ইউজ করা উচিত। সেই ক্ষেত্রে আমি এই বিষয়ে একটু আপনার সাথে যুক্ত করতে চাই। আসলে করোনাকালীন সময়ে আমাদের দেখা গেছে যে অনেক বিষয় নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। অনেক বিষয় নিয়ে, যে বিষয়গুলো এই করোনার যে টেস্ট, মাস্ক, এইসব নিয়ে অনেক বিতর্ক হয়েছে এবং এক ধরনের অনাস্থাও কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে যে আসলে যা ঘটছে, যেসব চিত্র তুলে ধরা হচ্ছে, সেটি সত্যিকারের চিত্র কিনা। এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে যে করোনা সংক্রমণের চিত্র, মানুষের মধ্যে যে আস্থাহীনতা, সেই আস্থাহীনতার জায়গা থেকে এই চিত্রটিকে আপনি বাস্তবসম্মত মনে হয় কিনা? আসলেই কি এই ধরনের আসলে আস্থাহীনতা না, সত্যি কথা, যখন কোভিড আসে মানুষের মধ্যে যে একটা ভীতি ছিল, যে বিশেষ করে এমনকি আমাদের ডাক্তারও কিন্তু অনেকেই চেম্বার করতো না, এবং সেটা মোর দেন 99% ডাক্তাররা চেম্বার করতো না। এখন কিন্তু সবাই কিন্তু চেম্বারে বসছে, বিশেষ করে বয়স্ক লোক যারা, তারা ছাড়া কিন্তু অলমোস্ট ডাক্তাররা চেম্বার করতেছে। এবং ডাক্তারদের মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে যারা সার্ভিসে আছে সেখানে কিন্তু ডাক্তার কম মারা গেছে। বিশেষ করে বয়স্ক ডাক্তার বা বয়স্ক আইনজীবী বলেন, বয়স্ক আমাদের মন্ত্রী বা এমপি, এরাই কিন্তু ভিকটিম হয়েছে এবং এরা যে সবসময় এক্সপোজার কোনো না কোনোভাবে হয়েছে, সেটা যে রুগী দিয়ে দিয়ে যে ডাক্তারদের তো সরাসরি রুগী দেখতে হয়,
সেই ক্ষেত্রে তাদের এক্সপোজার হওয়ার চান্স বেশি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু যারা প্র্যাকটিস করে তারাও কিন্তু ইনফেক্টেড হয়েছে এবং তাদের সংখ্যায় কিন্তু বেশি মারা যাওয়ার। আর যেটি বললেন যে প্রথম দিকে হ্যাঁ মাস্ক পরাও আমরা জানতাম না, এটাও সত্য যে বিশেষ করে যারা সার্জারি লোক না, মেডিসিনের লোক, এদের তো আসলে মাস্ক নর্মাল মাস্কই এরা পরতে পারে না। তারপর N95 মাস্ক, তারপরে সেটার কোয়ালিটি, তারপর অ্যাসেপটিক ওয়েতে মেনটেন করা, এই জিনিসগুলো আসলে আমরা ওইভাবে অবগত ছিলাম না, যার জন্য প্রথম দিকে আসলে অনেক বেশি ইনফেক্ট হয়েছে, মানুষ ভয়ও পেয়েছে। আবার কিছু যে দুর্নীতি হয় নাই সেটাও আমরা বলবো না, এবং সেইগুলোও হয়েছে। সেগুলো হওয়ার ক্ষেত্রে সরকার আবার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছে, এবং সেগুলা অনাস্থা একেবারে বলবো না, মানুষের আস্থা আছে বলেই তো মানুষ ডাক্তারের কাছে যাচ্ছে, সরকারি হাসপাতালে যাচ্ছে, প্রাইভেটে চিকিৎসা নিচ্ছে। আবার প্রাইভেটে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনার পেমেন্টটা কোনো ক্লিনিক দেখা যাচ্ছে পেমেন্ট এত বেশি নিচ্ছে, অনেকের পক্ষেই যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি থেকে অনেকটাই উত্তরণের দিকে যাচ্ছে। নিঃসন্দেহে যদি আমি এই বিষয় নিয়ে আরো কথা বলবো আপনার সাথে। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে যিনি কানাডা থেকে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মোর্শেদ, তিনি প্রোগ্রাম হেড প্যারাসাইটোলজি পাবলিক হেলথ ল্যাবরেটরি কানাডা। ডক্টর মোর্শেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি তো বাংলাদেশের পরিসংখ্যান শুনছিলেন এবং বিশ্বের যে পরিসংখ্যান সেটিও শুনছিলেন, এবং কানাডার যে চিত্র জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী সেটি হচ্ছে কানাডায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,29,000 এবং মৃত্যুর সংখ্যা আমরা যতদূর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী 9,132 জন, সর্বশেষ চিত্রটি। তো এখন কি অবস্থা সেখানে আসলে সংক্রমণের চিত্রটি যদি আমাদেরকে একটু জানাতেন। জি, থ্যাংক ইউ মাকসুদ সাহেব, এবং আপনাকে এবং প্লাস দর্শক যারা আমাদের কথা শুনছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তো কানাডার চিত্র যেটা আমি আগেও কয়েকটা আপনাদেরকে বলেছি যে আমাদের দেশের অবস্থা কনসিডারিং টু দ্য সাউথ, মানে আমি ইউএস এর কথা বলছি, যে ইউএস এর সাথে কম্পেয়ার করলে আমরা অনেক ভালো পর্যায়ে আছি। আমাদের ইনফেকশন রেট কম্পারেটিভলি অনেক কম, এবং অন্টারিও এবং কুবেক যেটা দুইটা প্রভিন্স, বড় প্রভিন্স, তাদের ইনফেকশন রেট অনেক হাই ছিল। তো এখনো তাদের নাম্বার কমে এসে অ্যাবাউট 100-140 এরকম নাম্বারে এসেছে। আমাদের বিসিতে প্রথম দিকে যখন শুরু হয় পিকটা তখন অ্যাবাউট 100-120-130 এরকম ছিল। তারপরে আমরা ওটাকে নামিয়ে সিঙ্গেল ডিজিটে নিয়ে এসেছিলাম, 7, 8, 9, 6 এরকম নাম আসছিল। তারপরে যখন আমরা লকডাউনটা শিথিল হলো, মানুষকে 10 জন থেকে 50 জনে উত্তীর্ণ করা হলো যে তারা 50 জনের নিচে পার্টি করতে পারবে, ওপেন জায়গাতে তারা বসে গল্প করতে পারবে। তো তার সুবাদে দেখা গেল যে অনেকে বোট পার্টি, নাইট পার্টি শুরু হলো, এবং তখন ইনফেকশন রেটটা আবার বাড়া শুরু হয়ে গেল। তো যেমন গত সপ্তাহে আমাদের প্রতিদিন কেস হয়েছে অ্যাবাউট 100, একদিন তো 110 হয়ে গিয়েছিল। তো ফরচুনেটলি আজকে আমাদের কেস নাম্বার 58। তো আমাদের কেস নাম্বারটা আবার এখন মোটামুটি একটা এই 2 ডিজিট বা 3 ডিজিটের মাঝখানে আছে। তো আমাদের আজকে থেকে স্কুলগুলা খোলার একটা সিদ্ধান্ত হয়েছে। তো স্কুলটা খোলার কারণে অবভিয়াসলি এখন বাচ্চারা তো ডেফিনেটলি তারা তো যতই আমরা ডিস্টেন্সিং এর কথা বলি সেটা মেনটেন করতে পারবে না। তো সেখান থেকে যদি অ্যাসিম্পটোমেটিক্যালি তারা ক্যারি করে যদি বাসায় নিয়ে যায়, সেখানে হয়তো দেখা যাবে যে ইনফেকশন রেটটা আবার বেড়ে যেতে পারে। বিশেষ করে যে সমস্ত বাসাতে অ্যাডাল্ট পারসন থাকেন, বিশেষ করে এশিয়ান পপুলেশন যারা বা সাউথ এশিয়ান পপুলেশন আমরা যারা আছি, এটা একটা বিরাট অ্যামাউন্ট ভ্যানকুভারে। তো তার ফলে আমাদের টেন্ডেন্সি সবাই একসাথে মিলেমিশে থাকা। তো সেই ক্ষেত্রে দেখা যাবে আমরা হয়তো ভিকটিম একটু বেশি হওয়ার চান্স আছে। যেমন চাইনিজ পপুলেশন আছে, তারা কিন্তু আমাদের মধ্যে একসাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে, মানে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, ভাই বোন সবাই মিলে একটা বাসাতেই থাকতে চেষ্টা করে। যেমন ভিয়েতনামিজ, ফিলিপিনো সবাই বেশ কনসেন্ট্রেটেড পপুলেশনে থাকে। তো তাদের যেমন রিস্কটা একটু বেশি হবে বলে আমরা অ্যান্টিসিপেট করছি। তবে আমাদের যেটা সবচাইতে ভালো দিক হলো যে আমাদের ডিটেকশনের সাথে সাথে কন্টাক্ট ট্রেসিংটা খুব স্ট্রং। তো একটা পেশেন্ট যদি ইনফেক্টেড হয় তখন সেই পেশেন্টটাকে যতভাবে পারা যায় একদম মানে ডিটেকটিভ হিসাবে জিজ্ঞেস করা হয় সে কার সাথে এক্সপোজ হয়েছে, তখন ওই লোকগুলাকে আবার ফলো করা হয় অ্যাটলিস্ট 14 দিন, যে তাদের কারোর সংক্রমণ হয়েছে কিনা, এবং হলে তাদের আবার কার সাথে এক্সপোজার হচ্ছে। তো আমাদের এই ট্রেসিং এটার কারণে নাম্বারটাকে আমরা বাড়তে দিচ্ছি না, যে তাকে সাথে সাথে কন্টেন্ট করে ফেলা হচ্ছে। যে লোকগুলো এক্সপোজ হচ্ছে তাদেরকে আমরা কন্টেন্ট করছি সে তার বাসার ভিতরে যে ডোন্ট গো আউট। এবং মোটামুটি ব্রিটিশ কলাম্বিয়ার লোকজন সবাই ল অ্যাবাইডিং পিপল। এবং আমি আগের অনুষ্ঠানে আপনাদেরকে বলেছি আমাদের আর একটা ফরচুনেট
জিনিস হলো যে কানাডা অনেক বড় জায়গা এবং ভ্যানকুভারও অনেক বড় পপুলেশন অনুযায়ী। আমাদের পার মানে স্কয়ার কিলোমিটারে মানে অনেক কম লোক কম্পেয়ার টু বাংলাদেশ। যেমন বাংলাদেশে পার ক্যাপিটা পার স্কয়ার কিলোমিটারে আবার 2300 থেকে 2400 লোক বাস করে, সেখানে আমাদের লেস দেন 100 লোক বাস করে। তো আপনি চিন্তা করতে পারেন যে সেখানে স্পেসিং এর ব্যাপারটা একটা আছে, সেটা আমাদের একটা ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। তারপরে আমি যেটা বললাম যে মোটামুটি লোকজন ল অ্যাবাইডিং নরমালি ডিস্টেন্স মেনটেন করতে চেষ্টা করে। তো সব মিলিয়ে এবং আমরা রিসেন্টলি একটা সেরো সার্ভিলেন্স করেছি যেটা পাবলিশ হয়েছে অলরেডি। সেখানে আমরা দেখিয়েছি যে আমাদের ইনফেকশনের রেট লেস দেন 1% ইন বিসি কম্পেয়ার টু আদার প্লেসে, যেখানে যেমন মনে করেন নিউ ইয়র্কে ছিল প্রায় 7-8%, যেমন ইটালি মাদ্রিদে ছিল অ্যাবাউট ওইরকম 7-8%। তো সেদিক দিয়েও আমাদের মানে কন্ডিশনটা আমি বলবো মাচ বেটার দেন এনি আদার প্লেসেস। ডক্টর মুর্শেদ, আমরা আপনার কাছ থেকে কানাডার চিত্রটি জানলাম। আসলে কানাডার ভৌগোলিক কারণে এবং তাদের পপুলেশনের কারণেও অ্যাডভান্টেজ পাচ্ছে, যেটি আপনি বলছিলেন। আসলে জনসংখ্যা কম, সেক্ষেত্রে দূরত্ব বজায় রাখা অনেক সহজ। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, যে বিষয়টি এখন অনেক জায়গায় আলোচিত হচ্ছে, যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট। আমি ভ্যাকসিনের বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, তার আগে একটু অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। কানাডায় কি এই ধরনের টেস্ট হচ্ছে কিনা, কিংবা আসলে সাধারণভাবে যদি আপনি একটু জনসাধারণের উদ্দেশ্যে বলেন অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট আসলে কি? আচ্ছা, থ্যাংক ইউ, এটা খুবই ভালো একটা প্রশ্ন এবং আমার মনে হয় সাধারণ মানুষের জানা উচিত। বিশেষ করে অ্যান্টিবডি অ্যান্টিজেন টেস্ট নিয়ে বাংলাদেশের নিউজ পেপারেও একটা সময় গিয়েছে যেখানে অনেক হইচই হয়েছে। তো অ্যান্টিজেন আর অ্যান্টিবডি দুইটাই আসলে আমরা কম্পেয়ার করতে পারি ভাই বোনের মতো আর কি, একটার সাথে কম্পেয়ার করা যায়। এই বডি যে টেস্টটা, আমাদের বডিতে যে কোনো ইনফেকশন যখন হয়, যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস বা প্যারাসাইট যখন ঢুকে, তখন এটা আপনি একটা দেশের সাথে চিন্তা করতে পারেন বা একটা সোসাইটির সাথে চিন্তা করতে পারেন। একটা সোসাইটিতে যখন একটা মনে করেন একটা সিটিতে যখন একটা চোর ঢুকে, তখন একটা চোর ঢুকলে কি হবে? তখন সেখানে প্রথমেই একটা আনসার বাহিনী যারা আছে তারা এসে তাকে অ্যাটাক করতে চেষ্টা করবে। তারপর আনসার যখন ফেল করবে তখন পুলিশ আসবে, পুলিশ যখন ফেল করবে তখন বিডিআর আসবে, আর্মি আসবে, নেভি আসবে, এভাবে একটার পর একটা আসতে থাকবে। তো বডির ভিতরেও আমাদের ওই ধরনের ডিফেন্স মেকানিজম আমরা বলি আছে। সেই ডিফেন্স আমাদের ভিতরে যখন অর্গানিজমটা ঢুকে যায়, তখন বডি সাথে সাথে সেন্স করতে পারে যে আমার ভিতরে একজন শত্রু ঢুকে গিয়েছে। তো তখন বডি সেই শত্রুটাকে মেরে ফেলতে চায় বা আটকে ফেলতে চায়, যাতে করে সে আর মানে বডিটাকে ক্ষতি না করতে পারে। এবং এই যে প্রসেসটা হয়, এইটাকেই এই যে অ্যাটাক করার যে যে বস্তুটা তৈরি হয়, এবং যারা ল্যাবরেটরিতে কাজ করেন তারা জানেন এটার কয়েকটা ক্লাস আছে, যেমন আইজিএ, আইজিজি, আইজিএম, ডিফারেন্ট অ্যান্টিবডি আছে। 5 এবং ধরনের এটা তৈরি হতে একটা অ্যান্টিবডি সময়ও রয়েছে। লাগে। এবং আপনাকে শোনা যাচ্ছে না ঠিক মতো? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো যেমন তো সেই অ্যান্টিবডিটা মেজার করলে বলা যায় যে এই পার্সনটা এই ডিজিজে আক্রান্ত হয়েছিল। আর অ্যান্টিজেন যেটা, সেটা একটা যে ফরেন পার্টিকেল যখন বডিতে ঢুকে, যেমন ভাইরাস, সে ভাইরাসটা ঢুকলে ভাইরাসের যে সারফেসের যে প্রোটিন আছে, যেমন আপনারা এখন তো ছবিটা সবার কাছে, যেমন আপনার আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে দেখছেন একটা মানে পিং পং বলের মতো কিন্তু উপরে কাঁটার মতো আছে। তো এই যে পিং পং যে বলটা, এটা একটা ইনভেলাপ, আর ওই যে কাঁটার মতো যে স্পাইক গুলো আছে ওইটাকে আমরা বলি স্পাইক প্রোটিন। তো এই প্রোটিন গুলাই হলো অ্যান্টিজেন, এবং এই প্রোটিন গুলাকে যখন আমরা ডিটেক্ট করতে পারি তখন সেটাকে বলা হয় অ্যান্টিজেন। তারপরে এই এনভেলাপের ভিতরে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল আছে, যেটাকে আমরা বলতেছি এই ভাইরাসের ক্ষেত্রে আরএনএ। এবং সেই আরএনএটাকে যদি আমরা ডিটেক্ট করতে পারি, সেটা হচ্ছে পিসিআর টেস্ট, যেটা আমরা বলতে, যে টেস্ট এখন বাংলাদেশে হচ্ছে, পৃথিবীর সব জায়গায় হচ্ছে, এবং যেটাকে এখন গোল্ড স্ট্যান্ডার্ড হিসাবে ট্রিট করা হচ্ছে। যে আমরা যদি রোগীর শরীর থেকে আরএনএ দেখতে পারি, তাই আমরা বলবো তার এখন এই মুহূর্তে ইনফেকশনটা আছে। অ্যান্টিজেনও এক্স্যাক্টলি সেই কাজটাই করবে, কিন্তু অ্যান্টিজেন টেস্টটা মাছ চিপার এবং মাছ ফাস্টার। যার জন্য এই টেস্টে এখন বাজারে বেশ কতগুলো প্রোডাক্ট এসেছে। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যান্টিজেন টেস্টের সেন্সিটিভিটিটা
এটা খুব ভালো না। মানে কিছু কিছু কোম্পানি যেগুলো আছে, যেগুলো মনে করেন যে মাশরুমের মতো গ্রো হয়ে গেছে টাকা পয়সা আর্ন করার জন্য, তাদের সেনসিটিভিটি গুলো খুবই খারাপ, 50% 60% এমন। কিন্তু কিছু কিছু কোম্পানি, যেমন মনে করেন জাপানে একটা কোম্পানি ফুজি রেভিও বলে একটা কোম্পানি আছে, দে আর ভেরি ওয়েল নোন কোম্পানি, তারা ক্লেম করছে তাদের টেস্টের সেনসিটিভিটি অ্যাবাউট 97% এবং স্পেসিফিসিটি অ্যাবাউট 99%। না, এটা অ্যাপ্রোচ অর্থাৎ করেছি এই এবং টেস্ট হোপফুলি এই আমরা যে নেক্সট উইক অ্যান্টিজেন থেকে কাজ টেস্ট শুরু করব। কিংবা অ্যান্টিবডি টেস্ট এগুলো আসলে কিটের উপরই নির্ভর করে, সেটি আপনি আপনার কথা থেকেই বোঝা গেল। আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে আরো কথা বলবো। আমি একটু আলোচনা করতে চাই, সবগুলাই কিটের উপরে নির্ভর করবে। জি। আমি এখন একটু স্টুডিওতে আসতে চাই, আমাদের স্টুডিওর অতিথির কাছে, ডাক্তার আবু ইউসুফ ফকির। যে বিষয়গুলো ডক্টর মুর্শেদ বলছিলেন যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্টের বিষয়টি একেবারে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের বোঝার স্বার্থে তিনি ব্যাখ্যাগুলো করছিলেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা জানি যে বাংলাদেশেও অ্যান্টিবডি টেস্টের কিট নিয়ে অনেক কথা হয়েছে, সেটি অনেকে কিটের অনুমোদনের অপেক্ষায় আছে এখন। দেশের বাইরের এবং দেশের কিটের অনেকে অনুমতি চেয়েছেন ওষুধ প্রশাসনের কাছে। অ্যান্টিজেন টেস্টের বিষয়টি একটু জানতে চাই, এই টেস্টটি কোন পর্যায়ে আছে? বাংলাদেশ কি এই টেস্ট অলরেডি কিন্তু আমাদের অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। অ্যান্টিজেন টেস্টে যেটি সুবিধা, যেটি মোর্শেদ ভাই বললেন, যে এটা একটা প্রোটিনকে ডিটেক্ট করে সেখানে জ্যানোম আছে ভাইরাসের, জ্যানোম দেখে আমরা ডিটেক্ট করি যে দিস ইজ দ্য করোনা ভাইরাস, বা যেই ভাইরাসের আমরা যে দিব আপনার এই যে কী বলে যে কিট দিব, সেটা আমরা ডায়াগনোস করতে পারি। এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটার সুবিধা বড় হচ্ছে, সেটি হচ্ছে RT-PCR টেস্ট করতে কিন্তু আপনার প্রায় আমাদের 48 ঘন্টা সময় লেগে যাচ্ছে, বা মিনিমাম 24 ঘন্টা, যত দ্রুতই আপনি করেন না কেন সময় লেগে যাচ্ছে। সময় সাপেক্ষ, সময় এবং ব্যয় সাপেক্ষ। একটা টেস্টে আমাদের সরকারেরই খরচ পড়ে প্রায় 3,500 টাকার মতো, তার মানে ব্যয় সাপেক্ষ। আর অ্যান্টিজেন টেস্ট হচ্ছে বেশ চিপ, সস্তা, এবং ডেঙ্গু টেস্টের মতো আপনি যেখানে সেখানে ইচ্ছা করলে আপনি করতে পারবেন, এবং এটা ইজি, যেটা কিন্তু আমাদের দিল্লি বোম্বে করছে। এবং টেস্টটি যে কিট, সেটা কিন্তু সাউথ কোরিয়া থেকে আনা হয়েছে, এবং তাদের মানও ভালো। এবং বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি সাউথ কোরিয়ার সাথে একটা কন্ট্যাক্ট করেছে, সেটি হচ্ছে যে ওনারা আমাদেরকে 8 লক্ষ কিট দিবে, এবং আমাদের অ্যান্টিজেন টেস্ট খুব র্যাপিড অ্যান্টিজেন টেস্ট খুব দ্রুতই শুরু হবে। যেই কিটগুলো দেওয়া হবে, আপনারা সেই কিটগুলোর কতটুকু, মানে যে স্পেসিফিসিটি এবং সেনসিটিভিটি যে বিষয়গুলো বলছেন, সেটা কিন্তু কত বোম্বে এবং পার্সেন্ট? দিল্লিতে কিন্তু এগুলা প্রায় 85% 90%-এর মতো কিট ভালো, সেটি অ্যাকসেপ্টেবল, জি অ্যাকসেপ্টেবল। যেহেতু পার্শ্ববর্তী দেশে হচ্ছে, হ্যাঁ, এটি already কত তো এটা দ্রুত শুরু হতে পারে আপনারা কি আশা করছেন? এটা আমরা আশা করি খুব দ্রুতই শুরু হবে, যেহেতু অলরেডি এটা আরও সপ্তাহখানেক আগের কথা, যে আপনি দেখছেন মাননীয় মন্ত্রী ব্রিফ করছে, যে সাউথ কোরিয়ান অ্যাম্বাসেডরের সাথে কথা বলেছে, এবং আমরা আশা করি খুব দ্রুত এটা শুরু হবে। না, আরেকটি বিষয় হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট নিয়েও কিন্তু অনেক কথা হয়েছিল। অ্যান্টিবডি টেস্টটা আসলে কখন প্রয়োজন? না, শনাক্তের ক্ষেত্রে অ্যান্টিবডি টেস্ট কখন? যেমন এটা সুবিধা আছে কতগুলো, যদি আপনি অ্যান্টিবডি টেস্ট করেন, যে আপনি একজন 10 জন লোক আপনার কারখানায় কাজ করবে, যদি এখন দেখেন যে 10 জনেই ইমিউনিটি ভালো, তাহলে তাদের মাস্ক পরার কিন্তু দরকার নাই, তারা কাজ করতে পারে। এখন দেখলেন যাদের ইমিউনিটি ভালো না, তাহলে সেই ক্ষেত্রে তাদের ঝুঁকি আছে, তারা নিজেরা ইনফেক্টেড হওয়ার ঝুঁকি আছে। তো এটা বেসিক্যালি ইমিউনো সার্ভিলেন্স দেখার জন্যই দেখা হয়, যে আপনার ইনফেকশাসের যে ইনফেক্টিভিটি কেমন, এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু আপনার অ্যান্টিবডি টেস্ট। বেসিক্যালি অ্যান্টিবডি টেস্ট দিয়ে কিন্তু আপনি ডায়াগনোস করতে পারতেছেন না। এবং অ্যান্টিজেন টেস্টটি যেটি আরেকটি বড় সুবিধা, আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, সন্দেহের সাথে সাথে টেস্ট করে আপনাকে আটকায় দিল। আবার ধরেন আপনি একটা ইমার্জেন্সি অপারেশন করবেন, ডাক্তার সাথে সাথে টেস্ট করে অপারেশনটা ডিসিশন আরে কোভিড হিসাবে ট্রিট করবেন, নন কোভিড হিসাবে ট্রিটমেন্ট করলে তার জন্য আমাদের এক্সট্রা যে সেফটি মেজার সেগুলো নেওয়া লাগতেছে না। আবার কোভিড হিসাবে হলে আপনি কোভিড হসপিটালে পাঠিয়ে দিলেন, ওই টিমটা অপারেশন করলো। এই যে এগুলা যেহেতু দ্রুত করা যায়, এগুলো কিন্তু আসলে অনেক সুবিধাও আছে। তো অ্যান্টিবডি টেস্ট কিটের যে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, সেটি কিন্তু এখন এটা কতগুলো কিটের অনুমোদনের জন্য অপেক্ষায় আছে? মানে অ্যান্টিবডি টেস্টে কিন্তু এখন অনুমোদন দেয়নি। না, আবেদন তো করা হয়েছে, কিটের আবেদন যেটি আবেদন করছে, বিশেষ করে গণস্বাস্থ্য বেশি এটাই করছে, সেটা কিন্তু এখন আর আগাচ্ছে না। আচ্ছা, তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। জি, আমি একটু ডক্টর মুর্শেদের কাছে বলতে চাই, অ্যান্টিবডি টেস্টের ব্যাপারে আমাদের কানাডাতে এবং ভেরি রিসেন্টলি, আমি শিওর যে ডক্টর ইউসুফ সাহেব উনি জানবেন যে IDSA বলে একটা অর্গানাইজেশন আছে, ইনফেকশাস ডিজিজ সোসাইটি অফ আমেরিকা, তাদের অ্যাবাউট মোর দেন
50,000 ডাক্তার মেম্বার আছেন ওদের। তা আমাদের কানাডার থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, যেমন কানাডিয়ান সোসাইটি ফর ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এন্ড ইনফেকশিয়াস ডিজিজ, তার অ্যাসোসিয়েশন অফ মেডিকেল মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি, তারপরে ক্লিনিক্যাল কেমিস্ট অ্যাসোসিয়েশন, তারপর কানাডিয়ান পাবলিক হেলথ ল্যাবরেটরি অ্যাসোসিয়েশন, সবাই মিলে আমরা একটা গাইডেন্স ডকুমেন্ট পাবলিশ করেছি। সেখানে কিন্তু আমরা ক্লিয়ারলি বলেছি যে অ্যান্টিবডি টেস্টের ভেরি লিমিটেড ইউজ ফর অ্যাকিউট কেস ডায়াগনোসিস, এক্সট্রিমলি লিমিটেড। শুধুমাত্র করছি যে যদি কারোর পিসিআর নেগেটিভ হয় রিপিটেডলি এবং কোভিড এর মতোই সমস্ত সিমটম গুলা থাকে, শুধু সেই পেশেন্ট গুলাকে আমরা অ্যান্টিবডি টেস্ট করে দেখতে পারি তার কোনো অ্যান্টিবডি আছে কিনা। আর যদি কারো ইনফ্লামেটরি সিমটম থাকে, যেমন কাওয়াসাকি সিনড্রোম যেমন চিলড্রেনদের হয়, সেইগুলোর ক্ষেত্রে আমরা করে দেখতে পারি। এছাড়া কিন্তু অ্যাকিউট কেস ডিটেকশনের জন্য কোনো ইউটিলাইজেশন নাই। এবং রিসেন্টলি আইডিএস এর গাইডলাইনে তারা ক্লিয়ারলি বলেছে যে ল্যাটারাল ফ্লো অ্যাসে মানে র্যাপিড টেস্টিং শুড নট বি ইউজড। এবং তারা কারণ দেখিয়েছে যে যে ডক্টর ইউসুফ সাহেব উনি নিশ্চয়ই জানেন যে পেরিফেরাল ব্লাড প্লাস যে ভেনাস ব্লাড, মানে হাতের থেকে যে সিরিঞ্জ দিয়ে যে ব্লাডটা নেওয়া হয় প্লাস সুচ ফুটিয়ে যে ব্লাডটা নেওয়া হয়, এই দুইটার ভিতরে কিন্তু তফাৎ আছে। এবং এটা নিয়ে অনেক স্টাডি হয় নাই, এবং সেনসিটিভিটি এবং স্পেসিফিসিটি লট টু লট ভ্যারিয়েশন প্লাস কোম্পানি টু কোম্পানি ভ্যারিয়েশন হিউজ, যার জন্য ওনারাও এই র্যাপিড পয়েন্ট অফ কেয়ার টেস্টকে ক্লিনিক্যাল ইউজের জন্য টোটালি ডিসকারেজ করছেন। আর একটা জিনিস আমি শেয়ার করতে চাই আমাদের দর্শকদের জন্য এবং আমাদের যারা প্রফেশনাল কলিগস আছেন, ডাক্তার, নার্স ওনারা আছেন, ওনাদের জন্য এবং ল্যাবরেটরিয়ান যারা আছেন ওনাদের জন্য বলতে চাই যে আমরা থরো ইনভেস্টিগেশন করেছি অ্যান্টিবডি টেস্টের। আমরা দেখেছি যে হাই ভলিউম প্ল্যাটফর্ম যেগুলো আছে তাদের সেনসিটিভিটি স্পেসিফিসিটি ভেরি গুড, অ্যাবাউট 98% 99%, কিন্তু পয়েন্ট অফ কেয়ার টেস্ট গুলা রিয়েলি ব্যাড। তো এই জিনিসটা আমি আপনাদের জন্য বলতে চাই। এবং আমি এই সাথে আরো একটা জিনিস আপনাদের সাথে অ্যাড করতে চাই যে আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্টের এখন উচিত হবে যে একটা থরো ইনভেস্টিগেশন করা হাই ভলিউম প্ল্যাটফর্ম গুলাকে, এবং একটা বা দুইটা বা তিনটা যেটাই হোক প্ল্যাটফর্ম রেডি করা। কারণ যখনই ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন যখন মানুষকে দেওয়া হবে 2 সপ্তাহ বা 1 মাস পরে তাকে কিন্তু টেস্ট করে দেখতে হবে যে whether that person developed an immunity or not, developed an antibody or not। সেই জন্য আমাদের অ্যান্টিবডিটা লাগবে। তা আমি মনে করি this is the high time to get ready, কারণ রেডি হইতেও 2-3 মাস সময় লেগে যায়। আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে ভ্যাকসিন প্রসঙ্গ। এবং আমরা জানি যে সারা বিশ্বই এখন তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে, এবং গবেষকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের জন্য, এবং অনেক দেশ ইতিমধ্যে এগিয়েও গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন সেই তথ্যগুলো। তো বাংলাদেশে আমরা যেটি জানি যে চায়নার একটি ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা, অলরেডি শুরু হয়েছে। তো সেটি প্রথম দিকে একটু স্থবির হয়ে গিয়েছিল প্রক্রিয়াটি, এই যে সিনোভ্যাক ভ্যাকসিন যেটি। তো এই ভ্যাকসিনের যে ট্রায়াল বাংলাদেশে হচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশেও ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে, আরও দেশের ট্রায়াল কি বাংলাদেশে হতে পারে কিনা, কিংবা এই বিষয়ে কোনো যোগাযোগ হচ্ছে কিনা? হতে পারে। এখন যেহেতু একটা ভ্যাকসিন অলরেডি ট্রায়াল হচ্ছে, সেটা সিনোভ্যাক, যেটা চায়না, আমাদের 7টা প্রতিষ্ঠানে, সেটা ঢাকা মেডিকেল 2 এবং বার্ন ইউনিট, তারপর হচ্ছে আপনার মহানগর হাসপাতাল, তারপর হচ্ছে মুগদা, কর্মীটোলা, কোয়েত মৈত্রী, এই হাসপাতালগুলোতে কিন্তু আমাদের 7টা জায়গায় আমাদের ট্রায়াল হচ্ছে। এবং এই ট্রায়ালটা কিন্তু সুপারভিশন করতেছে ICDDRB এবং BMRC, এরা এটা ট্রায়ালটা সুপারভিশন করতেছে। আর ভ্যাকসিনের ব্যাপারে আরেকটা হচ্ছে যে আমাদের যে সিরাম ইনস্টিটিউট হচ্ছে পুনেতে, এবং তাদের সাথে একটা কন্ট্যাক্ট আছে ইয়েদের, আমাদের যে অ্যাস্ট্রাজেনেকার সাথে তাদের কন্ট্যাক্ট আছে, এবং তারা সেখানে কিন্তু পুনেতে তারা কিন্তু একটা আবার ট্রায়াল করতেছে, এটা 3rd ফেজের ট্রায়াল। এবং তারা ব্রাজিলে ট্রায়াল করতেছে, একটা দক্ষিণ আফ্রিকায় এই ট্রায়ালগুলো হচ্ছে। এবং যখনই আমাদের এই অক্সফোর্ড ভ্যাকসিনটা আমরা আশা করতেছি যে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের ফার্স্ট উইক এটা চলে আসবে। এটা চলে আসলে তখন হয়তো র্যাপিড হারে ভ্যাকসিন বিভিন্ন জায়গায় তৈরি করবে, এবং তৈরি করলে আমাদের ভ্যাকসিনকো সালমান এফ রহমান সাহেব কিন্তু অলরেডি ইসের সাথে সিরাম ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি হয়েছে, এবং সেই চুক্তির সুবাদে আমরা আশা করি আমরা দ্রুতই চীন থেকেও ভ্যাকসিন পেতে পারবো। আবার পাশাপাশি আমরা
এই অক্সফোর্ডের ভ্যাকসিনটা পেতে পারবো। ভারতের পররাষ্ট্র সচিবও কিন্তু তার সফরে সেই আশ্বাস দিয়ে গেছেন যে অক্সফোর্ডের এবং ভ্যাকসিনটা শুধু হয়তো তাই না, বাংলাদেশ পেতে অক্সফোর্ডের পারে। ভ্যাকসিনটার ব্যাপারে আমি নেট গেটে যতটুকু দেখেছি তারা বলেছে যে 2টি ডোজ নিলেই সেটা 100% আপনার ইপিকেসি। এটা কিন্তু একটি ভালো যে 1 মাস পর পর আপনার পরপর 2টি ডোজ নিলে সেটাই 100% তার ইপিকেসি। এখন যে ভ্যাকসিনের যে ট্রায়ালগুলো হয় সেই ট্রায়ালগুলোতে একটি থাকে, যেমন প্রথম দিকে ইয়াংদের দেওয়া হয়, আমি এই বিষয়ে একটু যুক্ত করি, যেহেতু সিনোভ্যাকের ট্রায়ালটি শুরু হয়েছে, আপনি বলছেন যে 7টি প্রতিষ্ঠানে শুরু হয়েছে এবং সেখানে স্বাস্থ্যকর্মীদেরকেই নমুনা হিসেবে নেওয়া হচ্ছে। এই কতজনকে নমুনা হিসেবে নেওয়া হচ্ছে এবং এই কবে থেকে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে আর কতদিন সময় লাগবে? 2250 জন মোস্ট প্রবাবলি। সেটা হলো ইয়াং হইতে হবে এবং স্বেচ্ছায়, এখানে কাউকে ফোর্স করা হচ্ছে না, স্বেচ্ছায় এই ট্রায়ালটা দেওয়া হবে। এটা কতদিন সময় লাগবে? এটা হয়তো 15 দিন 1 মাস এরকম একটা সময় ওনারা ওইভাবে নিয়ে তারপর ট্রায়াল আবার অ্যান্টিবডি লেভেল দেখতে হবে। তো এখন পর্যন্ত তো কোনো ফলাফল ওইভাবে না, অলরেডি এটা প্রসেস চলছে, অনগোয়িং প্রসেস। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আরও কথা হবে। ভ্যাকসিন প্রসঙ্গে আমি একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ মুর্শেদের কাছে। ডক্টর মুর্শেদ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি সারা বিশ্বের যে ভ্যাকসিন চিত্রটি আপনি দেখছেন, সেই চিত্র থেকে যদি আমাদেরকে একটু জানান আসলে কোন ভ্যাকসিনটি বেশি কার্যকরী হবে এবং কারা এখন পর্যন্ত এগিয়ে আছেন। সবাই দাবি করছেন, ইতিমধ্যে রাশিয়া আপনি জানেন যে তারা 3rd ফেজের ট্রায়াল শেষ হওয়ার আগেই ঘোষণা দিয়েছেন এই ভ্যাকসিনের। তা আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা যারা মনে করেন যে সায়েন্স নিয়ে কাজ করি, আমরা সব সময় একটু সন্দেহ প্রবণ থাকি। তো ইউসুফ ভাই যেমন বললেন যে 100% ইফেক্টিভ, আমি কিন্তু অত কনফিডেন্টলি বলতে পারবো না। তো দিস ইজ নট এ সিলভার বুলেট, এবং আমাদের সবসময় আমরা বলি যে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ডেটা না আসবে আমরা বলতে পারবো না যে হোয়াট দে উইল ডু। আপনারা সবাই জানেন ডেঙ্গু ভ্যাকসিনের গল্প। ডেঙ্গু ভ্যাকসিন তৈরি হতে প্রায় 30-40 বছর লেগেছিল, এবং যখন ভ্যাকসিনটা একদম পুরা মাত্রায় 3rd ফেজ হওয়ার পরে যখন মানে লাস্ট ট্রায়াল হলো ফিলিপিনে, তখন একদিনেই বেশ কতগুলো বাচ্চা মারা গেল, সাথে সাথে ভ্যাকসিনটা স্টপ হয়ে গেল। তো কাজে উই ডোন্ট নো, এবং এফিকেসি কার ভালো এখন যতগুলো আমরা মানে অ্যানিমেল স্টাডিজ বা হিউম্যানে 1st 2nd ফেজ ট্রায়াল বা 3rd ফেজের ট্রায়ালে যাতে অ্যান্টিবডি রেসপন্স গুলো দেখছি ভালো। তবে এর ভিতরে যেমন যেটা এখানে 2 ধরনের ভ্যাকসিন, 2 ধরনের না 3 ধরনের ভ্যাকসিন মোটামুটি বাজারে আসছে। একটা আপনারা সবাই জানেন এমআরএনএ ভ্যাকসিন, যে ভ্যাকসিনটা আজ পর্যন্ত হিউম্যানে ইউজ করা হয় নাই। দিস উইল বি দ্য ফার্স্ট টাইম দ্যাট এই কোভিড এর ভ্যাকসিনটা ইউজ করা হবে। সেটা একটা ফাইজার তৈরি করছে আর একটা মডার্না তৈরি করছে, এবং এরা কিন্তু দুইটাই বেশ সাইড এফেক্ট দেখা গিয়েছে। যদিও এরা বলছে যে এটা একটা নট মিডিয়াম টাইপের সিভিয়ারিটি, এবং মডার্নাতে তো বলছে যে কিছু কিছু লোকের সিভিয়ার এফেক্ট হয়েছে। তার কারণ কি, যখন এমআরএনএটা ঢুকে এটা ভাইরাস ঢোকার মতোই, তার কারণ এই এমআরএনএটা বডিতে ঢুকলে আমাদের বডির সেল তার এগেইনস্টে বি সেল বা টি সেল তৈরি করে, এবং একটি তখন টি সেল তৈরি করা মানে কি, বি সেলটা টি সেলটা এটা 2 ধরনের, আমি আবার বলতেছি সাধারণ মানুষদের জন্য এটা 2 ধরনের সোলজার। একটা আপনি মনে করেন বিডিআর আর একটা মনে করেন যে আর্মি। তো বিডিআর কি করে, যখন মানে মনে করেন আর্মি যখন বাইরের থেকে কেউ আসবে তাকে কিল করবে, আর বিডিআর কি করবে, যদি ঘরের ভিতরে কেউ থাকে তাকে অ্যাটাক করবে। তো দুইটা 2 ধরনের কাজ থাকে, এই দুইটাই তারা কিন্তু রেসপন্স করছে এমআরএনএটা, যার জন্য মানুষের একটু জ্বর টর এগুলা হচ্ছে আর কি। এছাড়া মনে করেন যে অ্যাস্ট্রাজেনেকা যেটা মডার্না, সরি যেটা লন্ডনের যেটা, তারপরে মনে করেন সিনোভ্যাক আছে, সিনোফার্ম আছে, নোভাভ্যাক্স আছে, মেডিয়াগো আছে, জনসন এন্ড জনসন। অ্যাবাউট 200 ভ্যাকসিন এখন দৌড়াচ্ছে এই রাস্তাতে। এখন ফিনিশ লাইনে কে কখন যাবে প্রতি মাসেই কিন্তু আপ ডাউন হচ্ছে। কি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে কিন্তু এই যে লন্ডনের অ্যাস্ট্রাজেনেকা সবার আগে ছিল। গত সপ্তাহে আমরা দেখলাম যে আপডেট হয়েছে ফাইজার এখন সবার আগে আছে, সেকেন্ডে আছে মডার্না, 3 আছে সিনোভ্যাক, 4 আছে মানে হলো সিনোফার্ম, তারপরে নোভাভ্যাক্স, তারপরে জনসন এন্ড জনসন। এইভাবে গ্রেড গুলো যাচ্ছে। এটা ডিপেন্ড করতেছে কে কতটুকু ডেটা প্রডিউস করতে পারছে, কে কতটুকু প্রজেকশন করতে পারছে যে আমরা কত তাড়াতাড়ি করতে পারবো। আর একটা যেটা হচ্ছে যেটা হলো আপনার হিট কিল ভ্যাকসিন, এটা একদম ট্রেডিশনাল। এই ভ্যাকসিনটাকে আগে ভাইরাসটাকে গ্রো করা হয়, গ্রো করে হিট করে বা কোনো একটা রিয়েজেন্ট দিয়ে মারা হয়, তারপর সেটাকে ইনজেক্ট করা হয়। তখন যেহেতু ভ্যাকসিন ভাইরাসটা আছে, বডি ইমিউনিটি তৈরি করে, তখন প্রোটেকশন দেয়। আর থার্ড হলো যে এই যে
প্রোটেকটিভ যে অ্যান্টিবডি গুলা, যে অ্যান্টিজেন, যেমন স্পাইক প্রোটিন বা বা আরবিডি প্রোটিন যেগুলো আছে, এইটা অন্য একটা ভেক্টরের ভিতরে ঢুকানো হয়, যেমন অ্যাডিনো ভাইরাসের ভিতরে ঢুকানো হয়, যেটা লন্ডনের যে প্রোডাক্টটা অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রাজেনেকা যেটা করেছে, এবং এটাও খুব সেফ ভ্যাকসিন, এবং তারা খুব স্মার্টলি মানুষের অ্যাডিনো ভাইরাস না নিয়ে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস নিয়েছে, যাতে আরো অসুখ বিসুখ মানুষের না হয়। তো দ্যাট উড বি অলসো গুড ভ্যাকসিন। এখন কথা হচ্ছে, যেটা ফেজ 3 ট্রায়ালের ডাটাটা হাতে আসলেই তখন একটা গেসিং করা যাবে যেটা কতটুক হবে। কিন্তু তারপরেও আরো কিছু অনেক জিনিস আছে, যে ভ্যাকসিনটা যখন মানুষের আর্মে যাবে ল্যাবরেটরি থেকে, এর মাঝখানে যেমন আমি বলি যে কয়টা ডোজ লাগবে, যেমন ইউসুফ ভাই বললেন 2টা ডোজ লাগবে, কেউ কেউ হয়তো মডার্না বলতেছে যে যদি হাই ডোজ হয় 1টা, লো ডোজ হয় 2টা। তারপরে লংজিভিটিটা কতটুকু হবে, এটা কি 6 মাস প্রোটেকশন থাকবে, না 1 বছর থাকবে, না 10 বছর থাকবে, উই ডোন্ট নো। তারপরে হলো যে আপনার যখন ভ্যাকসিনটা হবে ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। বাংলাদেশের এখন আল্লাহর রহমতে আমরা মোটামুটি মিডিয়াম লেভেলে আসছি, আমাদের কিছু পয়সা আছে, আমরা দরকার হলে কিনতে মুর্শিদ পারবো। ভাই, কিন্তু মনে করেন ইথিওপিয়া বা ঘানা, তারা কোথা থেকে না কিনবে? মুর্শিদ তারা ভাই, কি আমি গ্যাভির আমি একটু মাধ্যমে বলি পাবে না পাবে না? না মুর্শিদ ভাই, তারপরে স্টোরেজটা কিভাবে হবে, সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। ও স্টোরেজটা কোন কোম্পানি ক্লেম করতেছে তারা রুম টেম্পারেচার দে উইল বি ফাইন, আবার কেউ কেউ বলতেছে না কোল্ড চেনে রাখতে হবে। ডক্টর মোর্শেদ তারপরে এই প্রসঙ্গে একটু ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? তারপরে আপনারা যে আলাপটা আগে করলেন, কে আগে পাবে, কে পরে পাবে, আগে কি বয়স্করা পাবে, হেলথ কেয়াররা পাবে, স্কুলের মাস্টাররা পাবে, নাকি আগে ইয়াংরা পাবে? এই অনেক কাজ আমাদের করতে হবে। ডক্টর মোর্শেদ, এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। ডক্টর মোর্শেদ, প্ল্যানিংটা এখন থেকেই করে ফেলা উচিত। ডক্টর মোর্শেদ, এই প্রসঙ্গে আমাদের সাথে যে স্টুডিওতে যিনি অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আবু ইউসুফ ফকির, তিনি কিছু যুক্ত করতে চাচ্ছিলেন আপনার বক্তব্যের সাথে। ডক্টর আবু ইউসুফ ফকির। হ্যাঁ মুর্শিদ ভাই, যে আমার কাছে যেটি মনে হচ্ছে, আপনি বললেন একটি হলো মেসেঞ্জার আরএনএ দিয়ে, আর একটা হলো ভ্যাকসিনকে আর কি ভাইরাসকে ডেট ভ্যাকসিন ডেট করে, আরটি আছে যে স্পাইক দিয়ে, আর 3টি আর কি মোট কথা হচ্ছে অ্যান্টিজেন, যে তার অ্যান্টিজেনিসিটি থাকবে বাট টক্সিসিটি থাকবে না। আরেকটি হচ্ছে যে বয়স্ক লোকদের ক্ষেত্রে আসলে রেসপন্সটা কেমন হবে। আর যে কোনো আমরা টিকা দিলেই কিন্তু লক্ষ্য করবেন যে একটু জ্বর কিন্তু আসে, সেটা আমি মনে করি খুব একটা মেজর সাইড ইফেক্ট না। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আমাদের যেটাকে গাভি বলে, যেটা আর কি গ্লোবাল অ্যালায়েন্স ফর আপনার ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন যে সংগঠন, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা নিয়ন্ত্রণ করে, সেখানে কিন্তু কতগুলো প্রোটোকল দেওয়া আছে। আপনি ভ্যাকসিন তৈরি করলে সেখানে আপনি 20% একটি দেশ ভ্যাকসিন পাবে, এবং প্রথম দিকে, এবং 20% পাওয়ার মধ্যে সেখানে আবার কারা কারা এই ভ্যাকসিনটা পাবে। সেখানে ভ্যাকসিনটা পাওয়ার ক্ষেত্রে প্রথম হচ্ছে যারা ফ্রন্ট লাইনার, ডাক্তার বা স্টাফ যারা কাজ করতেছে কোভিড নিয়ে, তারা পাবে। আর পাবে হলো যাদের এজ অ্যাবাভ দ্য 65, এবং প্রথম সারিতে এরা পাবে। এই 65 উপরে বয়স যারা, এই দুই গ্রুপই কিন্তু পাবে। তারপরে যেটা ভ্যাকসিনের ক্ষেত্রে বা যে কোনো ড্রাগের ক্ষেত্রে আসলে কোল্ড চেইন মেনটেন করতে পারলে কিন্তু ভালো, আপনার লাগুক বা না লাগুক, সেক্ষেত্রে কোল্ড চেইন মেনটেন করলে আপনার কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকে না। যেটা আমরা এই যে আমাদের গ্রামে গঞ্জে যে আমাদের ভ্যাকসিনগুলো, আমাদের ইপিআই যে কর্মী আছে তারা ভ্যাকসিন দিচ্ছে, আমরা মনে করি বিশেষ করে আমাদের দেশে আমরা মনে করি আমাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। আসলে ভ্যাকসিন অলরেডি আমাদের যেহেতু একটা সিস্টেম চালু আছে এবং ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা খুব সহজেই আমরা প্রোভাইড করতে পারবো। জি, ধন্যবাদ ডাক্তার আবু ইউসুফ ফকির। আমি আবার একটু যেতে চাই ডক্টর মোর্শেদের কাছে। ডক্টর মোর্শেদ, যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আসলে ভ্যাকসিন তো অনেক প্রতিষ্ঠান গবেষণা করছে এবং অনেক প্রতিষ্ঠান উৎপাদনও করছে। আমরা যেটি জানি যে অনেক প্রতিষ্ঠান, বিশেষ করে অ্যাস্ট্রাজেনেকা, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইতিমধ্যে চুক্তিও করে ফেলেছে বিলিয়ন বিলিয়ন ডোজ তৈরি করার জন্য। তো এই যে থার্ড ট্রায়ালে গিয়ে সেটি আসলে কার্যকর হবে কিনা সেই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। যেটি আপনি ডেঙ্গুর ভ্যাকসিনের কথা বলছিলেন, যে ফিলিপিনের উদাহরণ দিয়ে শিশুরা মারা গিয়েছিল, সেক্ষেত্রে ভ্যাকসিনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই ধরনের পরিস্থিতি তো করোনার ক্ষেত্রেও হতে পারে। সেই ক্ষেত্রে যে বিলিয়ন বিলিয়ন ডোজ তৈরি করা হচ্ছে, নিশ্চয়ই তার একটি ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে। তো একটি ভ্যাকসিনের আসলে দাম কীরকম হতে পারে? আমরা যারা ভ্যাকসিন বিনামূল্যে অনেক দেশ পাবে, হয়তো অনেক সব জনসংখ্যা তো আর পাবে না। সেক্ষেত্রে দামের বিষয়টি সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন। দামের ব্যাপারটা এটা একটা খুব নাজুক একটা সাবজেক্ট। তবে হ্যাঁ, আমি কিছু বলতে পারবো, যেটা যে ইনফরমেশন গুলা মানে নিউজ মিডিয়ার মাধ্যমে এসেছে। তো বিশেষ করে যে ফাইজার বলতেছে যে তাদের পার ডোজ হয়তো মানে $10 to $20 ভিতরে থাকবে। আবার
মডার্না অলরেডি ইউএস এর সাথে একটা ডকুমেন্ট তারা সাইন করেছে 1 বিলিয়ন ডোজের বোধহয়। তো তারা তাদেরকে মাস স্কেলে যেহেতু ইউএস তাদের কাছ থেকে কিনছে, তো সেই জন্য তারা বোধহয় $15 করে নিবে। কিন্তু যদি যারা মানে মানে যদি কম ভলিউম যদি কেউ কিনে, তাদের জন্য তারা একবার $25 to $30 কথা বলছে। সবচাইতে মজার ব্যাপার যে এখন কিন্তু এই কোভিড আসাতে মানে আমরা আগে যেভাবে ভ্যাকসিন ট্যাকসিন এগুলা মানে বাজারজাত করা হয়েছে, এগুলা সবকিছুই WHO এর মাধ্যমে একটা দাম ফিক্স করে, যাতে গ্যাভির মাধ্যমে, যেটা ইউসুফ ভাই বললেন যে সেই এই যে যে গ্লোবাল ভ্যাকসিন ইনিশিয়েটিভের মাধ্যমে সব দেশকে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করা, ইকুয়াল ইকুইটি যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু এখন কাজ করছে না। বড় যাদের পকেট ভারী আছে তারা কিন্তু অলরেডি মানে ওভারটলি বা কোভার্টলি তারা ডিল সাইন করে ফেলেছে যে আমাকে $1 বিলিয়ন ডোজেস দিতে হবে। যেমন জাপান অলরেডি এর সাথে অক্সফোর্ডের সাথে চুক্তি করে ফেলেছে যে তাদেরকে 120 মিলিয়ন দিতে হবে ডোজেস। তো এরকম যেমন কানাডা, আমি বলি আমাদের এখানেও আমাদের প্রাইম মিনিস্টার অলরেডি 4টা কোম্পানির সাথে, যেমন এই যে ফাইজার, তারপরে আপনার মডার্না, তারপরে আপনার জনসন এন্ড জনসন আর একটা কোম্পানি, 4 জনের সাথে অলরেডি চুক্তি। আমরা জানি না যে কত টাকা দিয়ে চুক্তি করা হয়েছে, বাট দ্য ডিল ওয়াজ ডান। এই জন্য অনেকে কিন্তু গোপনে কত টাকা, এটা হয়তো $1 বিলিয়ন, হয়তো few $100 মিলিয়ন, উই ডোন্ট নো। যার জন্য আমাদের যারা মানে মিডিয়াম এবং লো ডেভেলপ কান্ট্রি আছে, তাদের কিন্তু এই মুহূর্তে সাংঘাতিক ভাবে মানে WHO কে এবং গ্যাভিকে প্রেসার করা উচিত যে আমাদের যে শেয়ার, যে সেটা যাতে আমরা পাই। কারণ আমাদের দেশে আমার জানা মতে অ্যাবাউট 17 কোটি লোক, তার মানে কত, অ্যাবাউট 170 মিলিয়ন পিপল। তো যদি 2টা করে ডোজ হয় তাহলে আমাদের কত মিলিয়ন ডোজ লাগে আপনি ক্যালকুলেট করেন। তো সেই ডোজটা পাওয়া ডিফিকাল্ট হবে যদি আমরা একটা কোম্পানির উপরে ডিপেন্ড করি বা 2টা কোম্পানির উপরে ডিপেন্ড করি। আমাদের দেশে কিন্তু প্রচন্ড সুযোগ আছে যে ভ্যাকসিনের ট্রায়াল করার একটা মানে ভালো সাইড হলো, যখন ট্রায়ালটা করা হয় তখন ওই কোম্পানি ইজ অব্লিগেটেড টু প্রোভাইড সাম সাপ্লাই টু দ্যাট কান্ট্রি। যেমন চায়না আমাদেরকে দিতে বাধ্য, কারণ আমরা তাদের ট্রায়ালটা করছি। তো সেই হিসাবে এবং আইসিডিডিবি একটা খুব ভালো মানে ইনস্টিটিউশন এটা, তার এবং দে আর এক্সপার্ট অন ডুইং দ্য ক্লিনিক্যাল ট্রায়াল। তো তাদের ব্যানারে কিন্তু আরো কয়েকটা কোম্পানি করা যেতে পারে যদি তাদের সেই কোম্পানির ডাটা ভালো থাকে, যে সেফ এবং ইফেক্টিভ, এই 2টা জিনিস যদি থাকে তো তাদের সাথেও যোগাযোগ করে, যেমন আমরা জানি যে অ্যাস্ট্রাজেনেকার সাথে অলরেডি ভ্যাকসিন করে একটা কন্ট্রাক্ট আছে, কিন্তু ট্রায়াল করলে হয়তো আমরা মানে রিডিউস প্রাইসে হয়তো কিছু ভ্যাকসিন পেতে পারি। সেগুলোও চেষ্টা করা, এভরি অ্যাঙ্গেলে চেষ্টা করা উচিত, কারণ এভরিবডি ইজ ডুইং দ্যাট, এভরিবডি ইজ লাইন আপ উইথ এভরি কোম্পানি পসিবল টু গেট দ্য সাপ্লাই। এবং আমরা জানি না যে কারটা ভালো হবে কারটা মন্দ হবে, তাদের যতজনের সাথে কন্ট্যাক্ট রাখা যায় ততটাই ভালো। জি, ধন্যবাদ ডক্টর মুর্শেদ। আমি একটু যেতে চাই আবু ইউসুফ ফকিরের কাছে, যে বিষয়গুলো ডক্টর মুর্শেদ বলছিলেন। হ্যাঁ, মুর্শেদ ভাই অনেক সুন্দর বলেছেন, আমি একটু ইনক্লুড করি। সেটা হচ্ছে যেমন $18 থেকে $20 আমি যতটুকু জানি দাম পড়বে। এবং আমাদের মিলিন্ডা গেট ফাউন্ডেশন, যেটা বিল গেটের ফাউন্ডেশন, সে কিন্তু অনেক টাকা কিন্তু বিভিন্ন কোম্পানিকে দিছে, এবং শুধুমাত্র গরিব দেশগুলোর জন্য, যেখানে আমরা $2 থেকে $3 একটি ভ্যাকসিন পেতে পারি। এটা কিন্তু ওনার ফাউন্ডেশন থেকে কিন্তু এই টাকাটা দেওয়া, এবং এতে আমরা আশা করি আমরা সাশ্রয়ী হবে। আর যদি আপনি একটি নেন, এই যে টিকা, তাহলে সেকেন্ড এক্সপোজ যদি কোনো কারণে হয়, তাহলে কিন্তু আপনার যে ইমিউনিটি, যেটা প্রাইমারি ইমিউনিটি আছে, সেকেন্ডারি ইমিউনিটি আছে, প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স, এটা ভাই ডাক্তার মানুষ উনি ভালো বুঝবেন, হয়তো সাধারণ পাবলিক না বুঝলো। সেটা কিন্তু আপনার একটা টিকা নিলেও কিন্তু আপনার অনেকটা সেফ। কেন সেফ? যেহেতু আপনার অলরেডি মেমোরি সেল তৈরি হয়ে থাকে, মেমোরি সেল তৈরি হয়ে থাকলে আপনার যে সাথে সাথে রিয়েক্ট করলে আমার ডিজিজের সিভিয়ারিটি অতটা হবে না। এবং 2টা টিকার জন্যই কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ওরা কিন্তু এটা 2টা টিকা নেওয়ার জন্য বলছে। আমার মনে হয় যে টিকা নিলে এটা ভালো। সেটি তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডোজের কথা বলছে, যেটি ডক্টর মুর্শেদও বললেন যে সেটি যদি বড় ডোজ হয় একটা ডোজ হতে পারে, আবার যদি মাত্রা কম হয় ডোজের 2টা ডোজ হতে পারে। সেটি অবশ্য আরো গবেষণার পরবর্তীতে হয়তো জানা যাবে যে কয়টা ডোজ আসলে প্রয়োজন। কিন্তু আমার কথা হচ্ছে যেটি ডক্টর মুর্শেদ বলছিলেন, যেমন আমরা টিটানাসের টিকা নিচ্ছি কিন্তু 2টা বা কখনো 3টা, কেমন এরকম তো আছে। আবার যেগুলো লাইভ ভ্যাকসিন, না যেগুলো লাইভ ভ্যাকসিন আছে, পোলিও,
যেমন সিঙ্গেল ডোজ খাওয়ালে আপনার হচ্ছে, এটা আসলে হ্যাঁ বিভিন্ন টিকার উপর এটা ভেরিয়েশন হয়, যে আপনি কোন কম্পোনেন্ট দিয়ে টিকাটি বানিয়েছেন এটার উপরেও কিন্তু আসলে ভেরিয়েশন হয়। না, আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের যে সহযোগিতার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে $2 থেকে $3 মধ্যে ভ্যাকসিন পাওয়া যেতে পারে, কিন্তু ডক্টর মুর্শেদ একটা কথা বলছিলেন যে বাংলাদেশ যদি অন্যান্য কোম্পানির সাথে যারা ভ্যাকসিন গবেষণা করছে তাদের সাথে চুক্তি করে আরও কিছু কোম্পানির ট্রায়াল বাংলাদেশে করতে পারে, এই উদ্যোগটি নেওয়া প্রয়োজন কিনা? না, সেটি তো উদ্যোগের প্রসেস, ওই কোম্পানিগুলো তো এগিয়ে আসতে হবে। ওই কোম্পানিগুলো যদি আমাদের প্রস্তাব দেয় তখন আমরা প্রস্তাব, আপনাদেরকে তো এগিয়ে যেতে হবে, আমাদের এগিয়ে যেতে, হ্যাঁ এটা আসলে এটা একটা দ্বিপাক্ষিক ব্যাপার। তো এই দ্বিপাক্ষিক ব্যাপারগুলো এখন যেহেতু ভ্যাকসিনের মাধ্যমেই এই করোনাকে মোকাবেলা করতে হবে, যেটি সবাই বলছেন যে আসলে এর কোনো চিকিৎসা, অন্য কোনো চিকিৎসা কার্যত হচ্ছে না, যেসব ওষুধ রয়েছে কার্যকর আপনাকে 100% নিশ্চয়তা দিবে না ওষুধে। আপনাকে তো একটা এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার কি, আপনার যদি যেমন ইনফ্লুয়েঞ্জার সম্বন্ধে যদি আমরা বলি, সেটা কিন্তু আপনি স্প্যানিশ ফ্লু যখন ছিল সেটা কিন্তু অনেক লোক মারা গেছে সেই 1917, 18, 19-এ। তখনকার পৃথিবীতে লোক সংখ্যা ছিল আপনার 150 কোটি। স্প্যানিশ ফ্লুর কথা বলছিলেন, সেখানে 5 কোটি, কোনো অথররা বলে যে 10 কোটি লোক মারা গেছে। সেই ইনফ্লুয়েঞ্জা কিন্তু এখনও আছে, কিন্তু এখন আমরা টিকা নিচ্ছি না, আমার টিকাও কিন্তু আছে, যেহেতু ওইটার আপনার ভিরুলেন্সি কমে গেছে, মানুষ মারা যায় না, এই জন্য আসলে ওইটা নিয়ে মানুষের মাথা ব্যথা নাই। এখন যদি করোনা ভাইরাস নিয়ে আমরা কেন এত উদ্গ্রীব, যেহেতু মৃত্যুর হারটা অনেক বেশি, মৃত্যুকে অ্যাভয়েড করার জন্য। ডাক্তার আবু ইউসুফ ফকির, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে গেছে, আমরাও প্রত্যাশা করব যে ভ্যাকসিন দ্রুতই কার্যকরী ভ্যাকসিন আমরা পাবো। ডক্টর মোহাম্মদ মুর্শেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। আবু ইউসুফ ফকির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যাওয়ার আগে একটা কথা বলি যে ভ্যাকসিন আসলেই যে আমরা মানে ঠিক হয়ে যাব, নট নেসেসারিলি। আমাদের যে প্রিকশনগুলো যেটা ডক্টর ইউসুফ ভাই আগেই বললেন, যে আমাদের ডিসটেন্স মেনটেন করা, তারপরে হাইজিনিক প্র্যাকটিসগুলো করা, এগুলো কিন্তু আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। কারণ আমরা যদি ভ্যাকসিনটা দিয়েই মনে করি যে আমরা খালাস হয়ে গেছি, তাইলে কিন্তু সেটাও একটা ভুল ডিসিশন নেওয়া হবে। তা আমাদের ওই প্র্যাকটিসটা রাখতেই হবে, কারণ ভ্যাকসিন নট এ সিলভার বুলেট, ইট ইজ নট এ সিলভার বুলেট, বাট ইজ ওয়ান অফ দা আর্সেনাল। এবং যেটা ডক্টর ফাউসি, এনআইএইচ এর যিনি হেড, যে ডিরেক্টর ছিলেন, উনি বারে বারে বলছে যে ইফেক্টিভ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট, কিন্তু ভ্যাকসিন উইল বি অ্যান এন্ট্রিং মেজার, যেটা ফ্লুর জন্য, বিভিন্ন জিনিসের জন্য হচ্ছে। তো সেই জিনিসটা আমাদের মাথার ভিতরে কিন্তু রাখতে হবে। জি জি, ডক্টর মুর্শেদ, আপনাকে ধন্যবাদ। এক মিনিট বলে শেষ করবো। সেটি হচ্ছে, দেখেন একটি মাস্ক যদি আমরা পরি, সেখানে আপনার টিউবারকুলোসিস আপনার আরেকজন থেকে আসবে না, আপনার সিলিকোনোসিস যে লাংসে হয় সেটা হবে না, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যেটা আছে, যে আপনার ক্রনিক ইরিটেশন যে লাংসে যে আপনার ইমিউন মেকানিজম হয়ে লাংস ফাইব্রিস হয়ে যায়, দেখবেন যে বয়স্ক লোকরা অনেকেই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যে মারা যায়, আপনি এগুলো কিন্তু হবে না। একটা মাস্ক পরার যে কত রকমের সুবিধা আছে আপনি চিন্তাই করতে হবে না, আপনাকে শত্রু টার্গেট করলে সেটাও আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারতেছেন। জি, আসলে আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ। আমরা আশা করি দর্শকরা এই বিষয়টি, এই মাস্ক পরার বিষয়টি গুরুত্বের সাথেই দেখবেন এবং তারা পরিধান করবেন। প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।